নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানাই বিজ্ঞান ও প্রযুক্তি অনুষ্ঠানে। আজকের অনুষ্ঠানে আমরা আলোচনা করব রোবোটিক্স বিষয়ে। আর এই বিষয়ে আলোকপাত করতে আজকে আমার সঙ্গে ডিডি ত্রিপুরা স্টুডিওতে বিজ্ঞান ও প্রযুক্তি অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন ডক্টর রূপম গুপ্ত রয়, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, এনআইটি আগরতলা। আপনাকে স্বাগত জানাই। আমরা আজকে রোবোটিক্স নিয়ে আলোচনা করছি। তো প্রথমেই আমরা এই বিষয়টি সম্পর্কে জানতে চাইছি যে সহজ সরল ভাষায় আমরা রোবোটিক্স বলতে কি বুঝি। অ্যাকচুয়ালি রোবট হচ্ছে একটা ডিভাইস বা যন্ত্র, সেটা আপনার একটা প্রোগ্রামেবল ডিভাইস এবং একটা ইন্টেলিজেন্ট ডিভাইস। সেটাকে কাজ করানোর জন্য আমাদের কিছু সায়েন্স অ্যান্ড টেকনোলজির সহায়তা নিতে হয়, সেটাকে বলা হয় রোবোটিক্স। তো রোবোটিক্স এটার সেন্সিং, অ্যাকচুয়েশন এবং এটার প্রোগ্রামিং, কন্ট্রোলিং এভরিথিং নিয়ে কথা বলে। এটাই হচ্ছে রোবোটিক্স। রোবট আর রোবোটিক্সের মধ্যে ডিফারেন্স। আচ্ছা, এই যে আপনি রোবটের কথাও বললেন, আবার রোবোটিক্সের কথাও বললেন, কোথাও কি যোগসূত্র রয়েছে নাকি ডিফারেন্সেসই শুধু? না, রোবটটা হচ্ছে সেই জিনিসটা যেটা আমরা দেখতে পাচ্ছি, আমার হাতের সামনে আছে। ধরুন এটা হিউম্যানয়েড রোবট আমার সামনে আছে, সেটার মধ্যে একটা মেকানিক্যাল স্ট্রাকচার আছে। সেটাকে তৈরি করার জন্য আমি এটাও তৈরি করেছি যে একটা প্রোগ্রামেবল ডিভাইস রেখেছি। এটার ভেতরে একটা মাইক্রো কন্ট্রোলার আছে, যার মধ্যে আমি কন্ট্রোল অ্যালগোরিদমগুলি রাইট করেছি। তারপর ওর কাছে সেন্সার আছে, যেমন সেটা হতে পারে ভিশন সেন্সার, ও দেখতে পাচ্ছে। তারপর ওর মধ্যে প্রেশার সেন্সিং থাকতে পারে, সেটা আমি নেক্সট আলোচনায় আরও ভালো করে বলবো। হ্যাঁ, এই ধরনের সেন্সার থাকতে পারে, সেটা ওর আন্ডারস্ট্যান্ডিংটাকে ডেভেলপ করছে। সেটা হচ্ছে রোবোটিক্সের পার্ট, কমপ্লিটলি এটা রোবোটিক্স। সেটা কাইনেমেটিক্স, ডাইনামিক্স এভরিথিং নিয়ে আলোচনা। আজকে তো ধরুন আমরা 21st সেঞ্চুরিতে এবং অনেকটাই অ্যাডভান্স। আজকের দিনে দাঁড়িয়েও এই রোবোটিক্স এত গুরুত্বপূর্ণ কেন আমাদের ভারতবর্ষের কাছে? দেখুন, রোবোটিক্স জিনিসটার অনেক জায়গায় অ্যাপ্লিকেশন আছে। যেমন আমরা সাধারণভাবে রোবোটিক্স বলতে একটা হিউম্যানয়েড রোবট, যেমন আমি প্রথম এক্সাম্পলটা নিয়েছি, সেটাই ভাবি যে একটা মানুষের আকৃতির অবয়বের একটা কিছু হবে, সেটাকে আমরা রোবট বলবো, কিন্তু সেটা ঠিক নয়। সেটা আপনার এই প্রসঙ্গে একটু থামাচ্ছি যে এই যে আমরা যে ধরনের রোবটগুলো দেখে থাকি সিনেমার পর্দায়, হ্যাঁ, সেগুলি কি মানে অরিজিনাল কি সেটাই এরকম নাকি আরো তার মধ্যে মানে ডিফারেন্সেস বা সেটাও একটা ভেরিয়েন্ট? আচ্ছা, রোবটের একটা ভেরিয়েন্ট, বাট আমরা এটা ভাববো না যে ওইটাই একমাত্র রোবট। আচ্ছা, এটা ছাড়াও বিভিন্ন ধরনের রোবট হতে পারে। যেমন ধরুন আপনার একটা ইনচওয়ার্ম বা ওয়ার্ম বা কৃমি, সেই আকৃতির একটা রোবট হতে পারে, যেটা ক্লাইম্বিং রোবট হতে পারে। সেটাকে দিয়ে অনেক ধরনের কাজ করানো যেতে পারে। ধরুন পাইপলাইন ইন্সপেকশন, ভেতরে ইন্সপেকশন করতে হবে, সেই ক্ষেত্রে আমি ওই রোবটটাকে ভেতরে ঢুকিয়ে দিলাম। তো এই যে রোবট জিনিসটা এমন নয় যে এটা শুধুমাত্র হিউম্যান আকৃতিরই হবে বা মানুষের আকৃতির হবে, সেটা যে কোনো অ্যানিমেলের আকৃতিরও হতে পারে, এবং সেরকম রোবট বানানো হচ্ছে। ডিমান্ডটা কেন এত বেশি? ডিমান্ডটা হচ্ছে এটার অ্যাপ্লিকেশন স্পেসিফিক, কোন জায়গায় আমি ইউজ করছি। এবারে ধরুন আমার কাছে এমন একটা হ্যাজার্ডাস এরিয়া আছে যেখানে আমি নিজে গিয়ে কাজটা করতে পারবো না, সেখানে যদি মানুষকে পাঠানো হয় সেটা ওনার মানে লাইফ ডেঞ্জারও হতে পারে। সেই সমস্ত হ্যাজার্ডাস এরিয়াতে আমরা চাইবো মানুষ না গিয়ে সেখানে একটা মেশিন যেন কাজ করে। সেই ক্ষেত্রে আমরা ওই ধরনের রোবটকে পাঠাতে পারি, যেখানে আমরা যেভাবে ইনস্ট্রাকশন দেব সেইভাবে রোবটটা এর ভেতর গিয়ে কাজ করবে এবং কোনো হ্যাজার্ডাস কন্ডিশনও হবে না। আচ্ছা, এই জন্যই তার ডিমান্ডটা দিন দিন বাড়ছে। এটা ওয়ান অফ দ্য ডিমান্ড। এছাড়া অনেক জায়গায় আছে, যেমন ধরুন মেডিকেল ফিল্ড আছে। মেডিকেল ফিল্ডে আমি একটা অপারেশন করব, আপনি বলবেন সেটার জন্য তো ডাক্তার মানে আছে, স্পেশালাইজড ডাক্তার। এবার কথা হচ্ছে যে ধরুন একটা ছোট একটা জায়গায় অপারেট করতে হবে, এটাকে কতটা মানে ব্লেডটাকে কতটা প্রেশার দিতে হবে, মানে সিজারটাকে কতটা প্রেশার দিতে হবে, হাউ প্রিসাইজলি আমি এটাকে মুভ করব, মানে একটা নন লিনিয়ার ট্র্যাজেক্টরিকে ফলো করব, সেই জিনিসটা যদি একটা রোবট দিয়ে করা হয় এটা মোর অ্যাকুরেট হবে। মানুষের হাত ভাইব্রেট করতে পারে, আপনার কাছে মানে একজন মানুষের কাছে প্রচণ্ড নলেজ থাকতে পারে, বাট আমি যখন নিজে কাজটা করব তখন এমন হতে পারে যে আমার হাতটা একটু কেঁপে গেল, কিন্তু রোবটের হাতটা কাঁপবে না। সেটাকে এইভাবেই ডিজাইন করা হবে, এইভাবেই প্রসেস করা হবে। এবং আরও কিছু আছে, যেমন ধরুন টেলিমেট্রির মাধ্যমে আপনি একটা অপারেশন করতে চান, যে ডক্টর এখানে বসে আছে, আগরতলায় বসে আছে, তার একটা রিমোট এরিয়াতে অপারেশনটা করতে হবে, সেখানে ওনার যাওয়া হয়তো বা আজকের জন্য সম্ভব না, এবং এটা খুবই মানে মারাত্মক অপারেশন, এক্ষণের মধ্যে এক্ষণ করতে হবে। ওই ক্ষেত্রে উনি খুব ভালো অপারেটর হয়েও ওনাকে হয়তো ওই টেকনোলজির হেল্প নিতে হবে।
টেলিমেট্রির মাধ্যমে ওই অপারেশনটা করবে। ওই ধরনের এই সমস্ত কারণেই এটা ফেমাস, চাহিদাটা খুব ডে বাই ডে বেড়ে যাচ্ছে। আমি হয়তো যা বলেছি তা সাফিসিয়েন্ট না, আরো অনেক এক্সাম্পল আছে। এটা আমি এক দুটো এক্সাম্পল দিয়ে আপনাকে জাস্ট একটু, এই যে ধরুন এখন তো ধরুন আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কথা বলি কিংবা মেশিন লার্নিং এর কথা বলি, এই রোবোটিক্সের ক্ষেত্রে এই দুইয়ের উপযোগিতা বা তার ব্যবহারটা কোথায়? দেখুন, এআই হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা। যে আমি যে কিছুক্ষণ আগে বললাম যে একটা রোবটের মধ্যেও মাইক্রো কন্ট্রোলার থাকে, সেই মাইক্রো কন্ট্রোলারের মধ্যে প্রোগ্রামিং লিখতে হয়, সেই প্রোগ্রামিংটা যদি এআই বেসড হয়, আমরা এআই বলতে সাধারণত বুঝি যে একটা কিছু কোডিং যেটাকে রান করা হচ্ছে, কিছু আউটপুট দিচ্ছে, কিছু গ্রাফিক্যাল আউটপুট বা এই ধরনের কিছু দিচ্ছে, নট নেসেসারিলি। যেমন ধরুন আমি বলেছি যে রোবটের মধ্যে একটা আছে, কি বলে, সেন্সার আছে, যেমন ভিশন সেন্সার। তো ভিশন সেন্সারের মাধ্যমে ও ইনপুটটা নিল, মানে সেন্স করলো, ও আন্ডারস্ট্যান্ড করলো, দেন ও প্রসেস করলো মাইক্রো কন্ট্রোলারের ভিতর, দেন ও কী করবে, ও ডিসিশান নেবে, ওর অ্যাকচুয়েটার দিয়ে কিছু একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে পার্ট। তো সেটা যদি এআই এর ইউজ করে করা হয়, সেটা আরও ডেভেলপড ওয়েতে কাজ করবে, যেমন এটার ওয়াইডলি ইউজ হচ্ছে এখন। আচ্ছা, এইদিকে আপনি সেন্সরের কথা বললেন, সেন্সরটা আসলে কি এবং সেটা কি কি কাজে ব্যবহৃত হয়? মানে ধরুন এই রোবোটিক্সের মধ্যে তো আমরা প্রায় সময় শুনে থাকি যে সেন্সর বেসড। হ্যাঁ, এখন এই বিষয়টা একটু খানিকটা বলুন। এটা ধরুন আমরা যেমন মানুষ আছি, আমাদের কতগুলো সেন্সেস আছে, গড গিফটেড সেন্সেস, যেমন চোখ আছে, কান আছে, নাক আছে, মানে স্কিন আছে, এটা দিয়ে আমরা টাচ সেন্সিং করতে পারছি, বা চোখ দিয়ে আমরা দেখতে পাচ্ছি, ভিশন করতে পারছি। সেই জিনিসটাকে মিমিকিং করা হয়, মিমিকিং করে সেন্সার দিয়ে এটাকে রিপ্লেসমেন্ট করা হয়। একটা রোবটের কাছে তো আর চোখ থাকবে না, তার ওই চোখটাকে আমাকে বানিয়ে দিতে হবে, তাহলে কি হবে, সেটা একটা ভিশন সেন্সার। সিম্পল অর্থে যদি মানে স্টুডেন্টদের জন্য বলা হয়, একদম ছোট বাচ্চাদের জন্য, তাহলে ধরুন একটা এলডিআর হতে পারে, একটা লাইট ডিপেন্ডেন্ট রেজিস্টার। আলোটা পড়লো, তার রেজিস্ট্যান্সটা কম হয়ে গেল বা মানে ভেরিয়েশন হলো, সেই ভেরিয়েশনটাকে আমরা কাজে লাগাবো ইনডাইরেক্টলি উইথ দ্য লাইট। সেই রকমভাবে বিভিন্ন ধরনের সেন্সার হতে পারে। আমি একটু ভিশন সেন্সারের কথা বললাম, টাচ সেন্সার আছে, ক্যাপাসিটিভ সেন্সার আছে, যেমন আমাদের মোবাইলে ইউজ হয়, টাচ স্ক্রিনে যখন আমরা টাচ করি তখন ও সেন্স করে, এটা এখানে টাচ সেন্সার লাগানো আছে। সেরকম ধরনের অনেক সেন্সার আছে, মানে ইন্ডাস্ট্রিতে এবং ইন্ডাস্ট্রিয়াল রোবটে ইউজ করা হয়। এমন টাচ সেন্সার হতে পারে, লাইট সেন্সার হতে পারে, হিউমিডিটি সেন্সার হতে পারে, পিএইচ সেন্সার হতে পারে, এরকম প্রচুর ধরনের সেন্সার আছে। ওই সেন্সার কথার স্বাভাবিক অর্থ হচ্ছে যে ফিজিক্যাল যে প্যারামিটারটা আমি মাপার চেষ্টা করছি, সেটাকে প্রাইমারিলি ও আন্ডারস্ট্যান্ড করবে এবং পারসেপ্টেবল রেঞ্জেও আউটপুট দেবে। মানে আমার আন্ডারস্টুডেবল রেঞ্জে একটা আউটপুট দেবে, এটাকে পারসেপ্টেবল রেঞ্জ আমরা বলি আর কি টেকনিক্যালি। আচ্ছা, একটা রোবটের কথা যদি আমরা ভাবি, তাহলে তার মধ্যে কি কি অংশ থাকে, মানে বেসিক্যালি মানে যে অংশগুলো বাদ না দিলেই না হয়? একটা রোবটের আমরা প্রাথমিকভাবে যে 2 ডিগ্রি অফ ফ্রিডম বা 3 ডিগ্রি অফ ফ্রিডম রোবট বলি, তার মধ্যে বেসিক্যালি দুটো পার্ট, একটা হচ্ছে লিঙ্ক, একটা হচ্ছে জয়েন্ট। যেমন ধরুন আমি যদি এই আমার আঙুলটার কথা বলি, তাহলে এখানে দেখবেন 3টে পার্ট আছে, একটা পার্ট, সেকেন্ড পার্ট, থার্ড পার্ট, আর এটা একটা লিঙ্কের মাধ্যমে জয়েন্ট। তো এই জিনিসটা তো গড গিফটেড, সেই জিনিসটাকেই মিমিকিং করা হয় রোবটের মধ্যে। রোবোটিক হ্যান্ড যদি বানাতে হয়, তাহলে আমাকে একটা লিঙ্ক নিতে হবে, সেটা রিজিড হবে, সেটার মধ্যে কোনো ফ্লেক্সেশন থাকবে না। এই দুটো লিঙ্ককে একটা জয়েন্টের মাধ্যমে, একটা মোটরের মাধ্যমে বা অ্যাকচুয়েটারের মাধ্যমে আমরা জয়েন করে দেব, তো এটাকে বলবো আমরা জয়েন্ট। এইভাবে নাম্বার অফ জয়েন্ট মানে রয়েছে একটা রোবটের মধ্যে। এটা হচ্ছে রিজিড রোবট। এবং রোবটের অনেক ধরনের টাইপ আছে, ফ্লেক্সিবল রোবটও হয়। ফ্লেক্সিবল রোবট ধরুন আপনি এরকম চিন্তা করতে পারেন যে একটা স্কেল আছে, স্কেলটা খুব ফ্লেক্সেশন করছে, মেটালিক প্লেট, এটা মানে রিজিড নয়, বডিটা ফ্লেক্স করছে, ওইটা দিয়ে আপনি ফ্লেক্সিবল রোবট বানাতে পারেন, যেগুলি আপনার ওই অপারেশনের ক্ষেত্রে ইউজ হতে পারে। নিডল, স্মল নিডল যেটা ব্যান্ড হয়ে যাবে, সেরকম। এই যে ধরুন আজকে হচ্ছে 2026, আগামী 10-15 বছরে আমরা রোবোটিক্সের মধ্যে কি নতুনত্ব দেখতে পারবো? দেখুন, এটা তো আমি 100% বলতে পারি যে অনেক ডেভেলপড হবে। এবারে কতটা ডেভেলপড হবে এটা এই মুহূর্তে বলা সম্ভব না, বাট এটার যে ইনক্রিজটা হচ্ছে, এটা এক্সপোনেনশিয়াল ইনক্রিজ হচ্ছে। ইনিশিয়াল স্টেটে
মানে 1800 শতকে যখন রোবট সম্পর্কে প্রথম বলা হলো, একটা প্রথম রোবট যে শব্দটা এসেছে, এটা রোবোটা বলে একটা শব্দ আছে, মানে বাইরের শব্দ, বোধহয় এটা কি একটা ভাষার, অন্য একটা ভাষার একটা শব্দ রোবোটা, ওটা থেকে রোবোটিক্স, রোবট কথাটা এসছে। এটা তখনকার দিনে একটা নাটক মঞ্চস্থ হয়েছিল, ওই নাটকে প্রথমবার রোবোটা কথাটা ইউজ করা হয়েছিল। তারপর যখন এরপর 1900 শতকে যখন একটা মানবাকৃতির রোবট তৈরি হলো, তখন সেটাকে নাম দেওয়া হলো রোবট। কিন্তু ইন্সপায়ার্ড ফ্রম দ্যাট, ওই যে একটা ছোট একটা নাটক হয়েছিল, সেটার মধ্যে নাটকটা কিভাবে হয়েছিল সেটা তো আমি বলতে পারবো না, বাট ওই নাটক থেকেই ইন্সপায়ার্ড হয়ে রোবট নামটা দেওয়া হয়েছে। তো আজকে থেকে ধরুন 20 বছর আগে আমরা একটা সাধারণ রোবটের কথা ভাবতে পারিনি যে এটাও হতে পারে। সবসময় বলা হয়েছে যে ডেভেলপ হচ্ছে। আজকের দিনে আমি দাঁড়িয়ে বলতে পারি যে সত্যি ডেভেলপমেন্ট হচ্ছে, প্রচুর ডেভেলপমেন্ট হচ্ছে। কি কি ক্ষেত্রে হচ্ছে একটু যদি বলেন আমাদের। আপনার এগ্রিকালচার রিজনে হচ্ছে, যেটা আমাদের ত্রিপুরা এই সমস্ত নর্থ ইস্টার্ন স্টেটের জন্য খুব ইউজফুল। তারপর হচ্ছে আপনার মেডিকেল সায়েন্সে হচ্ছে। তারপর আপনার ইন্ডাস্ট্রিয়াল, ধরুন নিউক্লিয়ার রিয়েক্টরের ক্ষেত্রে হচ্ছে, রোবটকে পাঠানো হবে। যেমন ধরুন আমি নিউক্লিয়ার রিয়েক্টরে আছি, যেখানে আপনার বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে, সেখানে যদি মানুষ যায় তার লাইফ থ্রেট হতে পারে, এবং ইট ইজ নট রেকমেন্ডেড টু এন্টার ইনসাইড দ্য কম্ব। তো ওই সমস্ত ক্ষেত্রে আমরা একটা রোবটকে পাঠাতে পারি। তো সেই রোবটটা যখন কাজ সেরে বেরিয়ে আসবে, সেটাকে অ্যাবান্ডন হিসাবে রেখে দেওয়া হয় কিছু বছর, কারণ ও নিজেও রেডিয়েট করতে থাকে, এতটাই ভয়ঙ্কর। তো ওই ধরনের হ্যাজার্ডাস জায়গাতে আমরা পাঠাতে পারি। ইন্ডাস্ট্রিয়াল অনেক অ্যাপ্লিকেশন আছে। ধরুন আমি পাইপলাইন দিয়ে তেল, মানে এটাকে বলে ক্রুড অয়েল, আমি আমদানি করছি বাইরের কোনো একটা দেশ থেকে, সেখানে কোনো লিকেজ হয়েছে কিনা সেটাও ইন্সপেকশনের জন্য যেতে পারে। সমুদ্রের নিচে দিয়ে একটা পাইপলাইন এসছে, এখান দিয়ে যদি কোনো কারণে লিকেজ হয়, সেটা লাইফ থ্রেটনিং হয়ে যাবে ওই জীবগুলো, মানে জলজ জীবের জন্য, সেটা যেন না হয়। মহাকাশের কথা যদি, মহাকাশের মধ্যেও আছে, কারণ ইদানিং তো আমাদের দেশীয় প্রযুক্তিতে চন্দ্রযান গেল, এবং আগামীতে আরো যাবে, সেখানে কমপ্লিটলি ইট ইজ রোবট। আচ্ছা, আপনি যে চন্দ্রযানটার কথা বলছেন সেটা ইটসেলফ এ রোবট। যেমন যদি আমি বলি যে আন্ডার ওয়াটার ভেহিকেল, সাবমারিন, হ্যাঁ, আরওভি, রিমোটলি অপারেটেড ভেহিকেল, ফুললি অটোমেটেড ভেহিকেল, সব কিছুই রোবট। আমরা এগুলিকে রোবট হিসেবে ধরি। ধরুন কারটাকে যদি আমি ফুললি অটোমেটেড করে দিই, তাহলে এটাও একটা রোবট। এটা কখন এটাকে রোবট আমি বলবো, যখন এটা কমপ্লিটলি ড্রাইভারলেস হয়ে যাবে, এটার মধ্যে কোনো ড্রাইভার থাকবে না। সেটা কি সম্ভব? সেটা সম্ভব। দেখছি বিভিন্ন দেশের মধ্যে যখন যুদ্ধ হচ্ছে, তার মধ্যে কিন্তু ড্রোন পাঠানো হচ্ছে বা রোবোটিক জিনিসপত্র পাঠানো হচ্ছে। সেটা কি হয়, আমার দেশের, আমি যদি ড্রোন পাঠিয়ে যদি যুদ্ধটা করতে পারি, তাহলে আমার দেশের যে সোলজার আছে ওদের লাইফ এন্ড ডেঞ্জারে গেল না। তা আমি ড্রোন পাঠিয়ে দিলাম, ড্রোনটা যদি কোনো ক্ষয়ক্ষতি করতে পারে তো করতে পারলো। কি ধরনের টেকনোলজি ব্যবহার করা হচ্ছে সেটার মধ্যে? রোবট অপারেটিং সিস্টেম, রস বলা হয় সেটাকে, এটা ফুল ফর্ম হচ্ছে রোবট অপারেটিং সিস্টেম। ওই টেকনোলজি ইউজ করা হচ্ছে। হ্যাঁ, এটার মধ্যে বিভিন্ন ধরনের সেন্সারও ইউজ করা হবে। এবার আপনার ডেপথ অফ অ্যাপ্লিকেশনের উপর বা ডেপথ অফ রিকোয়ারমেন্টের উপর আপনার ডিপেন্ড করবে যে আপনি কী ধরনের সেন্সার ইউজ করবেন। যেমন ধরুন একটা ছোট্ট মোটরের কথা যদি বলি, আপনার 50 টাকা থেকে শুরু করে সেটা 3 লাখ টাকা পর্যন্ত হতে পারে একটা মোটরের দাম, মানে একটা রোবটের মোটর, যেটা অ্যাকচুয়েটার হিসেবে আমি বলছি, যে দুটো লিঙ্ককে মুভমেন্ট করার জন্য। যদি আমি আঙুলের এক্সাম্পল দিচ্ছি, এই যে ধরুন আমার এই আর্মটা, এটা একটা রোবট, যদি আমি এরকম তৈরি করি, তাহলে দিস ইজ ওয়ান লিঙ্ক, এটা আরেকটা লিঙ্ক, আর এটা হচ্ছে আমার জয়েন্ট। এই যে জয়েন্টটাকে মুভমেন্ট করানোর জন্য আমার একটা মোটর দরকার। সেটা অনেক ধরনের মোটর আছে, যেমন সার্ভো মোটর আমরা ইউজ করি, হ্যাঁ, যেটা ফিডব্যাক সহ আসে। আমি এত ডিটেলে যাচ্ছি না, আমি ধরে নিলাম এখানে একটা মোটর আছে। এইবার আপনি ভাবতে পারছেন যে এই ছোট হাতটাকে মুভমেন্ট করার জন্য যেই টর্কের দরকার, যেই শক্তির দরকার বা যেই ফোর্সের দরকার, অ্যাঙ্গুলার ফোর্সটাকে টর্ক বলা হয়, যেহেতু এটা অ্যাঙ্গুলার মুভমেন্ট হচ্ছে। এবার যদি একটা বড়, মানে ভারী একে নড়ানো হয়, যেমন আপনি স্পেস অ্যাপ্লিকেশন বলছেন, সেখানে ওই মানে ছোট মোটর দিয়ে সেটা সম্ভব না। যেভাবে যেভাবে দাম বাড়বে, যেভাবে যেভাবে প্রিসাইজনেস বাড়বে, অ্যাকুরেসি বাড়বে, সেভাবে দাম বেড়ে যাবে। আচ্ছা, এই যে আপনি রোবটের কথা বললেন বা রোবোটিক্সের কথা আপনি বলছেন, সেটা কি শুধুমাত্র ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টদের জন্যই
প্রযোজ্য নাকি অন্য ফিল্ডের তারও না, এই ক্ষেত্রে অন্য অংশ ফিল্ডে নিতে তারাও পারে? ইউজ করতে পারে। দেখুন, এবার ইঞ্জিনিয়ার কি করবে? ইঞ্জিনিয়ার এটা প্রোগ্রামিং করবে, করে এটাকে রান করার চেষ্টা করবে। আমি যদি একটা নর্মাল হিউম্যান বিইং হই, আমি এটাকে আনতে পারি, এটার ইউজ করতে পারি। আমি এগ্রিকালচারাল ফিল্ডে, মনে করেন আমি কৃষক। আচ্ছা, মানে আমি সেই ব্যাপারটাই আমি জিজ্ঞেস করতে চাইছি, ভবিষ্যতে কি একজন সাধারণ মানুষও কি রোবট বানাতে পারবে? রোবট তো দেখুন, হঠাৎ করে তো আর কেউ রোবট বানাতে পারবে না। এটার জন্য তো অধ্যাবসায়ের দরকার, প্র্যাকটিস দরকার। হ্যাঁ, এবার প্রথম যেটা আমি বলেছিলাম, এটা একটা মাল্টিডিসিপ্লিনারি ব্রাঞ্চ। এটার মধ্যে একজন ইঞ্জিনিয়ার, যে ধরুন কম্পিউটার সায়েন্সের ইঞ্জিনিয়ার, উনি মেকানিক্যাল ডিজাইনটা করতে পারবেন না। তো এখানে আমার মাল্টিডিসিপ্লিনারি নলেজের দরকার। যিনি মেকানিক্যালের আছেন, উনি এটার কাইনেমেটিক্স, ডাইনামিক্স নিয়ে কাজ করবেন। আচ্ছা, কম্পিউটার সায়েন্সের যে ইঞ্জিনিয়ার আছেন, উনি এটার কোডিংটা হয়তো করার চেষ্টা করবেন। হ্যাঁ, আমরা যারা ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ার আছি বা সেন্সিং এর উপর কাজ করি, আমরা সেন্সর ডিজাইন করব। কিন্তু সাধারণ মানুষও কি সেটা ব্যবহার করতে পারবে? হ্যাঁ, এটাকে ব্যবহার করতে পারবে, অবশ্যই করতে পারবে। এবার ছোট থেকে শুরু করতে হবে। একটা ধরুন ক্লাস 10-এ একটা ছেলে পড়ে, ও ভাবলো যে আমি একটা রোবট বানাবো। তখন ওর রোবটটা মেবি ওই গ্রেডের হবে না, কিন্তু ও শেখা তো শুরু করতে পারবে। মানে কোনো না কোনো জায়গা থেকে তো আমাদের একবার শুরু করতে হবে কাজটা। আচ্ছা, তো শুরু এই যে করতে আপনি হবে। পড়াশোনার কথাই যখন তুললেন, একজন শিক্ষার্থী এই রোবোটিক্সের বিষয়ে আসার ক্ষেত্রে পড়াশোনার নলেজ তো লাগবে, তার সঙ্গে আর অন্য কি ধরনের স্কিল থাকা উচিত? দেখুন, আমি একটা স্ট্রংলি একটা জিনিস বিশ্বাস করি, নট অনলি রোবোটিক্স, যে কোনো বিষয়ে যদি আমাকে জানতে হয় বা আমি আগ্রহী হই, তাহলে আমাকে জিনিসটাকে ভালোবাসতে হবে। প্রথম কাজ হচ্ছে ওইটাকে মন থেকে ভালোবাসা। যখন আমি জিনিসটাকে ভালোবাসবো, তখন এখন এত রিসোর্সেস আছে যে যদি কারোর শেখার ইচ্ছা থাকে, ও শিখতে পারবে, ওকে কেউ আটকে রাখতে পারবে না। যদি কেউ সত্যি মনে করে যে আমি জিনিসটা শিখবো, তাহলে শিখতে পারবে। আচ্ছা, এই যে যদি আমি রোবোটিক্স নিয়ে যদি পড়াশোনা করতে চাই কোনো শিক্ষার্থী, হ্যাঁ, তাহলে সে কবে থেকে সেটা শুরুয়াত করবে? 12-এর পরে নাকি গ্রাজুয়েশনের পরে? একদম ছোটবেলা থেকেও শুরু করতে পারে। একটা 6-7-এর যে বাচ্চা আছে, ওকেও মা বাবারও একটু মানে এটার মধ্যে গাইডেন্স দিতে হবে। বিভিন্ন ধরনের ছোট ছোট কিট পাওয়া যায়। হয়তো আপনার কাছে মনে হবে ছেলে খেলে সময়টা নষ্ট করছে, কিন্তু খেলতে খেলতেই জিনিসটা শিখবে। যে মেকানিক্যাল স্ট্রাকচারটা, অ্যাটলিস্ট ওকে তো অ্যাট্রাক্ট হতে হবে না জিনিসটার প্রতি। হঠাৎ করে আমি আমার ছেলেকে বলে দিলাম যে বাবা, এটা খুব ভালো সাবজেক্ট, তুমি গিয়ে এবারে পড়ো। এইভাবে কাউকে মোটিভেট করা যাবে না। মোটিভেট করার জন্য ওকে ইনহারেন্টলি তৈরি করতে হবে বাচ্চাটাকে। তো ওই বাচ্চাটাকে তৈরি করার জন্য আমাদের ওই রকম পরিস্থিতি ওর সামনে রাখতে হবে যেন ও খেলতে পারে। ও ভাঙবে, নষ্ট হয়ে যাবে, কিছু পয়সাও অপচয় হবে, কিন্তু তার থেকেই ও শিখবে। যদি ওকে একদম আমি যদি বলি না, তুমি কিন্তু একদম ব্রেক করতে পারবে না, একদম যেন কারেক্টভাবে কানেকশন হয়, প্রথম কানেকশন কখনো কারেক্ট হবে না, একটু ভুলচুক থাকবে। ওকে ওর ভুলটা বুঝতে হবে যে আমি এইভাবে ভুলটা করেছি। তারপরও আস্তে আস্তে আবার যখন রিপিটেশন হবে, তো কথাই তো আছে দাদা যে মানে প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। তো প্র্যাকটিস তো ওকে করতে হবে, এটার কোনো অল্টারনেটিভ নেই। আর ওকে প্রথম জিনিস হচ্ছে ওকে ভালোবাসতে হবে। এটা যখন দুটো একাডেমিক ওয়েতে যদি চায়, তাহলে সেক্ষেত্রে কি করতে হবে? একাডেমিক ওয়েতে বলতে ওকে জিনিসটা যখন বানালো, না সেটা না, আমি জানতে চাইছিলাম কি সেটা কি মাধ্যমিকের পরেই সেটা শুরু করা যেতে পারে। যা ও ফিজিক্স বা ম্যাথ পড়ছে, কিছু তো এডিশনাল রিকোয়ারমেন্ট আছেই। যে এখন দেখুন যে এটা শেখার জন্য লিনিয়ার অ্যালজেব্রারও দরকার, সেটা তো মানে ক্লাস 12-এর পরেই ও মানে ভালো করে নলেজ পাবে। হ্যাঁ, স্পেস অ্যানালাইসিসের উপর নলেজ লাগবে, কিন্তু ওর যে মিনিমাম নলেজটা আছে ওইটাকে ও কাজে লাগানোর চেষ্টা করে যেতে হবে। যে ও ধরুন মেকানিক্যাল কাজে পারফেক্ট, দ্যাট ইজ ফাইন। ও সেন্সার নিয়ে একটু কাজ করলো, আইওটি নিয়ে একটু কাজ করলো, এআইটা একটু শিখলো, ওটা ওর ভবিষ্যতে কাজে লাগবে। আচ্ছা, এটা সম্ভব না যে আমি আজকের ডেটে একটা বাচ্চাকে বললাম তুমি এআইও শিখে নাও, আইওটিও শিখে নাও, সেন্সার টেকনোলজিটাও শিখে নাও, রোবটের কন্ট্রোলিংটাও শিখে নাও। সবটা সম্ভব না, বাট ওকে আস্তে 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 প্ল্যান মাফিক যেতে হবে। ও যদি ওর ফ্লোচার্টটা তৈরি করে নেয় যে আমি কিভাবে জিনিসটা শিখবো, এবং অবশ্যই একটা গাইডের প্রয়োজন রয়েছে। তো আচ্ছা, ধরুন আমরা তো স্বপ্ন দেখতে খুব ভালোবাসি, হ্যাঁ, আবার এরকমও স্বপ্ন দেখি যেটা হয়তো বা বাস্তব হয় না, হ্যাঁ, আবার হয়েও যায়। ঠিক আছে, ভবিষ্যৎ দ্রষ্টা আমরা নই, কিন্তু আমরা যেগুলো প্রেডিকশন করি হয়তো বা সেরকম না হয়ে আবার অন্য রকমের হয়ে গেল। এই যে রোবোটিক্সের ক্ষেত্রে ভবিষ্যতের কথা যদি আমরা ধরে নিই, তাহলে নিত্য নতুন আমরা কি কি জিনিস পেতে পারি?
দেখুন, আমি যা দেখতে পাচ্ছি যে ইন এভরি ফিল্ড আপনি একটা ছোটোখাটো রোবট দেখবেন। ধরুন একটা রুম ক্লিন করার জন্য আমি একটা ছোট একটা ডিস্কের মতো রোবট এখনই অলরেডি অ্যাভেলেবল। ও কী করবো, ওর কাজ কিছু না, নিচে একটু মানে করছে, মুছে দিচ্ছে জিনিসটা, এবং এটার মধ্যে একটা অ্যাবজর্পশন টেকনোলজি আছে। ও ধুলো বালি মানে কণিকাগুলিকে অ্যাবজর্ব করে নিচ্ছে, মানে টেনে নিচ্ছে, সাক করে নিচ্ছে। হ্যাঁ, এটা একটা ছোট রোবট হয়ে গেল, এটা ক্লিনিংয়ের পারপাসে আমি ইউজ করছি। এবার এটাকেই আরও মানে মডিফাই করে আমি ক্লাইম্বিং রোবট বানিয়ে দিতে পারি। ও ওয়াল দিয়েও ক্লাইম্ব করবে এবং প্রত্যেকটা কোণা ও ক্লিয়ার করে নিয়ে আসবে, নিয়ে আবার ও নিচে নেমে যাবে। তো কস্ট এফেক্টিভনেস অনেক বেড়ে যাবে, এটা একটা। তারপর ধরুন আপনি এগ্রিকালচার ফিল্ডে যে আম গাছে আপনি উঠিয়ে দিলেন, যে রাইপ যে ম্যাঙ্গোগুলো আছে ওইগুলিকে শুধু কাটতে হবে, তাহলে ওর কাছে সেরকম ভিশন টেকনোলজি থাকতে হবে, মানে ইমেজ নিয়ে ওকে বুঝতে হবে যে এটা রাইপ অন, ওয়েদার ইট ইজ রাইপ অন নট। তো ওই জিনিসটাকে বুঝতে পারে, ও কেটে নিয়ে ওটাকে খুলে নিয়ে আসবে। তো সেই রকম অনেক হবে। তবে একটা জিনিস ঠিক, যে রোবোটিক্সটা একটু এক্সপেন্সিভ টেকনোলজি। আচ্ছা, ধরুন আপনি তো ফিজিক্যালের কথা বললেন, হ্যাঁ, ও সব কিছু করলো, কিন্তু এই যে অনুভূতির যে বিষয় বা মানসিক যে অবস্থার বিষয়, সেটাও কি বুঝতে পারবে আগামী রোবটগুলো? মানসিক যেমন আমি সেন্সের কথা বললাম, বিভিন্ন ধরনের সেন্স, তার মধ্যে যেটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, যেমন ধরুন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে একটা কথাই হয় যে এটা কি মানে হিউম্যানকে রিপ্লেস করে দেবে, হ্যাঁ, বা মানুষকে মানে মানুষের কর্মদক্ষতাকে অ্যাভয়েড করে রোবট এটার নিয়ন্ত্রণ নিয়ে নেবে। আমি সেই জিনিসটাই জানতে চাইছি যে অনেকের মধ্যেও কিন্তু একটা যে অজানা একটা আতঙ্ক রয়েছে, হয়তো সেই কর্মসংস্থানের মধ্যে দিয়ে যে জবসগুলো রয়েছে সেইগুলো সব কিছু দখল করে নেবে আগামীতে রোবট। একটা ছোট কথা বলি, যে 1940-তে যখন রোবোটিক্সকে সংজ্ঞায়িত করা হচ্ছে, তখন এসিমোভ নামে একজন বিজ্ঞানী, উনি এটাকে মানে ডিফাইন এভাবে করেছে যে 3টা রুল বলেছে উনি। প্রথম রুলটা হচ্ছে রোবট কখনো মানুষের ক্ষতি করবে না, প্রথম রুল। সেকেন্ড রুল হচ্ছে এটা মানুষ দ্বারা নিয়ন্ত্রিত হবে, ঠিক আছে। আর থার্ড রুলটা হচ্ছে যদি ওই 2টা রুল মেনে চলে তবেই সে নিজের মানে সেফটি করতে পারে, মানে মানে ইট ইজ অ্যালাউড যে ও নিজেকে সেফ করতে পারে। এইবারে এটা হচ্ছে রুলস রোবোটিক্সের, যে ও মানুষের ক্ষতি করতে পারবে না, ফার্স্ট রুল। সেকেন্ড রুল হচ্ছে মানুষ দ্বারা নিয়ন্ত্রিত হবে। তো এইবারে যে কথাটা, যে আমি একটা রোবট বানালাম যে রিপিটিটিভ ওয়ার্ক করবে, কারণ ধরুন আমাকে বলা হলো যে এখান থেকে একটা বোতল উঠিয়ে এক্স্যাক্টলি এই প্লেসেই রাখতে হবে। তো আমি যখন 10 বার করব, 20 টাইমস করব, 100 টাইমস করব, আমার একটু হলেও ভুল হবে, মানে এক্স্যাক্টলি ওই জায়গায় রাখা আমার পক্ষে সম্ভব হবে না, হয়তো একটু নড়ে যাবে, কিন্তু রোবট ওই জিনিসটা করবে না। রোবট রিপিটেডলি ওই কাজটা করবে, ওই জায়গাতেই রাখবে। তো ওই কাজটা করানোর জন্য একজন দক্ষ কারিগরের দরকার, একজন ইঞ্জিনিয়ারের দরকার, ওই কাজটা হিউম্যান করতে পারে। খুব সংক্ষেপে জানতে চাইছি, রোবোটিক্স নিয়ে আমাদের ত্রিপুরা রাজ্যে কি কোনো কাজ হচ্ছে? হ্যাঁ, হচ্ছে। আমাদের এনআইটি আগরতলাতেও কাজ হচ্ছে, হ্যাঁ, অন্যান্য ইনস্টিটিউটগুলিতেও কাজ হচ্ছে। মানে আমি আমার ইনস্টিটিউট নিয়ে বলছি, যেমন আমরা ইলেকট্রনিক্স এন্ড ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের আন্ডারে এখানে কাজ হচ্ছে, কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্টে কাজ হচ্ছে। আচ্ছা, আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। যারা দর্শক যারা রয়েছেন বা যারা শিক্ষার্থী যারা রয়েছেন, তারা যদি এই রোবোটিক্স বিষয়ে পড়াশোনা করতে চায় বা জানতে চায়, তাদের উদ্দেশ্যে খানিকটা বলুন। তাদের উদ্দেশ্যে আমার কথা হচ্ছে যে রোবোটিক্স জিনিসটাকে জানার জন্য প্রথম এটার কি কি পার্ট আছে ওইগুলি আমাদের জানতে হবে। যেমন এই সেন্সার নিয়ে কাজ করে, ওর মধ্যে অ্যাকচুয়েটার আছে, মাইক্রো কন্ট্রোলার আছে, তার মধ্যে আমরা প্রোগ্রামিং কোডিং করি। তো আস্তে আস্তে আমাদের সবগুলি জিনিস জেনে নিতে হবে যেন আমরা ভবিষ্যতের রোবট বানাতে পারি। অনেক অনেক কৃতজ্ঞতা আপনাকে আমাদের স্টুডিওতে আসার জন্য। তার সঙ্গে ধন্যবাদ জানাই আপনাদেরকেও যারা এতক্ষণ ধরে আমাদের সঙ্গে ছিলেন। আজকের আলোচনা আমরা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন। নমস্কার।